রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। 2024 সালের শেষ মাস, প্রথম শুক্রবার, অর্থাৎ ডিসেম্বর মাস চলছে। আমাদের 2024 শেষ হয়ে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ একটি বছর আমাদের সবার জন্য। 2024 সবার জন্য অনেক 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 সম্ভাবনা নিয়ে আসুক, সেই আশাতেই শুরু করছি আমাদের আজকের এপিসোড। এবং অবশ্যই আপনারা সবাই বছরের এই শেষ মাসটিতে দারুণ কিছু এপিসোড যেন আমরা উপহার দিতে পারি, সেজন্য ঘটনা পাঠাতে ভুলবেন না। আমরা স্মরণীয় করতে চাই এই ডিসেম্বর মাসটিকে আপনাদের সামনে। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগবে, কারণ আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সাবিত আলম। চলুন শুরু করা যাক। কথায় আছে, পাপ ছাড়ে না বাপকে। সময় এক সময় সকল অন্যায়ের বিচার করে। দুনিয়ায় করা অন্যায়ের ফল নাকি দুনিয়াতেই ভোগ করতে হয়, কিন্তু জরুরি না যে যেই ব্যক্তি অন্যায় করবে বা করেছেন সেই ব্যক্তিই তার করা অন্যায়ের ফল পাবেন। কখনো কখনো তার উত্তরসূরিদেরও এই অন্যায় বা অপকর্মের মাসুল গুনতে হয়। কেন একটি গ্রামের বহু পুরাতন বাড়ির চারপাশে 56টি মূর্তি দিয়ে ঘেরা? কিসের মূর্তি সেগুলো? কার অন্যায় লুকাচ্ছে? কি ছিল হাজার হাজার বছর আগের ইতিহাস? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা আমি শুনেছি আমার পরিচিত এক আঙ্কেলের কাছ থেকে। সেই আঙ্কেলের নাম মোহাম্মদ জালাল উদ্দিন। উনি পেশায় একজন নাইট গার্ড। ইউনিভার্সিটি লাইফে থাকাকালীন বন্ধুর মেসে প্রায় যাতায়াত ছিল আমার। রাত জেগে আড্ডা, তাস খেলা এসব খুব চলতো আমাদের মাঝে তখন। একদিন রাতের বেলা আমরা চিন্তা করলাম সবাই মিলে বিরিয়ানি রান্না করে খাবো। সেই সুবাদে বিল্ডিংয়ের নাইট গার্ড আঙ্কেলকেও দাওয়াত দেওয়া হলো, যেহেতু ওনার সাথে আমাদের একরকম সুসম্পর্ক ছিল। যথারীতি রান্না বান্না শেষে খাওয়ার পর নানান বিষয়ে আড্ডা চলছিল আমাদের মাঝে। হঠাৎ প্রচণ্ড শব্দে বাজ পড়তে শুরু করলো। বৃষ্টি নামলো আকাশ ভেঙে। এমন ওয়েদারে ভূত নিয়ে নানান রকম জল্পনা কল্পনা আর মতামত, নানান রকমের মতবিরোধ নিজেদের মাঝে। ভূত নেই, ভূত আছে, জিন আছে, এসব নিয়ে জালাল আঙ্কেল বাহির থেকে মশার কয়েল নিয়ে এসে সেটা জ্বালিয়ে দিয়ে আমাদের আড্ডায় যোগ দিলেন। হঠাৎই বিদ্যুৎ চলে গেল ঝড়ের প্রকোপে। নীরবতা ভেঙে আঙ্কেল বাঁচখাই গলায় বললেন, বাবারা, তোমরা ভূত নিয়ে কথা বলছো তাই না? ভূত বলে কিছু নেই, যা আছে তা হলো শয়তান আর জিন। এদের নিয়ে মজা করতে হয় না, বিপদ হয় অনেক। আমার বন্ধু পারভেজ বলল, কেন চাচা, আপনি কি ভূত নিয়ে মজা করে কোনো বিপদে পড়েছেন নাকি? এই বলে পারভেজ হাসিতে ফেটে পড়ল। চাচা চুপ, বাইরে বৃষ্টি বাড়ছে। উনি লাইটার নিয়ে একটা বিড়িতে আগুন দিলেন আর বললেন, আমি কিন্তু বাবা মাস্টার্স পাস একটা লোক। দেশে চাকরির যে হাল জানোই তো, এজন্য ভাগ্যের ফেরে নাইট গার্ডের কাজ করি। তবে ভার্সিটি লাইফে আমিও তোমাদের মতো এই সমস্ত এনজয় করতাম। কিন্তু কথায় আছে না, ভাগ্য যেখানে যায় সেখানেই নিয়ে যায়। আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল ভার্সিটি লাইফের শেষ বর্ষের ট্যুর, যা কারো অতীতের ভয়াবহ আবরণে ঢাকা ছিল। ওনার এই রহস্যময়তার কথা শুনে আমি ওনাকে বলি, চাচা, কি এত রহস্য করে কথা বলছেন? কি হয়েছিল সেটা তো আগে শোনাবেন। চাচা বিড়িতে টান দিলেন। ধোয়া ছাড়তে ছাড়তে উনি ওনার জীবনের সেই ভয়াবহ সময়ের আদ্যপান্ত আমাদের শোনালেন। জালাল চাচার শেয়ার করা ঘটনাটি আমি ওনার ভাষাতেই পরিমার্জন করে আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলছেন জালাল চাচা। সাল 1995, ভার্সিটির শেষ বর্ষের শুরু। তৃতীয় বর্ষ কেবল শেষ করলাম। আমরা 4 বন্ধু, আমি, জালাল, কবির, আসলাম ও হামিদ। আমরা ঠিক করলাম মনোরম কোনো একটা জায়গা থেকে ঘুরে আসব। আমাদের বন্ধু কবির বলল, আমাদের গ্রামের বাড়ি চল, একেবারে অজপাড়াগা, কিন্তু বিশ্বাস কর তোদের ভালো লাগবে। আমার দাদার পৈতৃক সম্পত্তির অভাব নেই, জমিদার ছিলেন উনি। ওনার জমিদারি আমলের বাড়িটাও দেখে আসতে পারবি, চোখ ফেরাতে পারবি না। যাবি? আমরা 3 জনই রাজি হলাম।
কারণ একে তো মনোরম পরিবেশ, তার উপর জমিদার বাড়ি। কৌতূহল জাগছিল আমাদের মনে, কারণ কবির সেই জমিদার বাড়ি নিয়ে আমাদের সাথে এতই গল্প করেছিল যে একবার বাড়িটা না দেখলেই না। কবিরের যে কত শত গল্প, মজার গল্প, ভূতের গল্প। আবার ভাবলাম যে ভালোই হলো, কবিরের ভূতের গল্পগুলো কতটা সত্যি সেটাও জানা যাবে। প্ল্যান করার 3 দিন পর বাসের টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম কবিরদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বাসে কবিরের নানান রকমের রহস্য গল্প। আমাকে হঠাৎ সে বলল, ভাই, জমিদার বাড়িটা কিন্তু জাগ্রত, এই বাড়িটা কিন্তু অনেক কিছু দেখেছে, ভয় পাবি না তো? ওর সব কথাই স্বাভাবিক, কিন্তু এই বাড়িটা অনেক কিছু দেখেছে, এই কথাটা কেমন যেন রহস্যময় লাগলো আমার কাছে। হয়তো ইতিহাস তার পুনরাবৃত্তিতে আমাকে একজন চাক্ষুষ সাক্ষী হিসেবে রাখবে বলেই আমাকে সেই পথে টানছিল। সন্ধ্যাবেলায় আমরা পৌঁছালাম কবিরের গ্রামের বাড়িতে। ব্যাগ কাঁধে নিয়ে কবিরের বাবার ভিটেতে গিয়ে কড়া নাড়ল কবির। কবিরের মা বের হয়ে এসে কবিরকে দেখে ধাম করে দরজা বন্ধ করে দিলেন। কবির আমাদের দিকে তাকিয়ে অপ্রস্তুত এক হাসি হেসে ওর মাকে ডাক দিল। কবিরের মা দরজা খুলে বললেন, এক্ষণ এখান থেকে চলে যা, এখানে কেন আসছিস? তোর এখানে আসা নিষেধ, তুই সেটা জানিস না? কবির আমাদের 1 মিনিট আসছি বলে ঘরের ভেতরে গিয়ে তার মায়ের সাথে কথা বলে আমাদের ভেতরে নিয়ে গেল। বাড়িটা দেখে কোনোভাবেই জমিদার বাড়ি মনে হচ্ছে না। কবির বোধহয় আমাদের সাথে মশকরাই করেছে জমিদার বাড়ি নিয়ে। রাতের বেলা কবিরের ঘরের বিছানায় কবির ও হামিদ ঘুমানোর জন্য শুলো এবং আমি মেঝেতে বিছানা পেতে শুলাম আসলামের সাথে। আমি কৌতূহল বশত কবিরকে জিজ্ঞাসা করলাম ওর আম্মুর এরকম আচরণের কারণ। ও কিছু না বলে কবির আমাদের ঘুমোতে বলল। আমি কিছুটা কৌতূহল বশত কবিরকে বললাম, তোর দাদার জমিদার বাড়িটা কিন্তু বেশ মাটির তৈরি জমিদার বাড়ি, শৌখিন লোক ছিলেন বটে তোর দাদা। কবির বলল, এটা তো জমিদার বাড়ি না, সকালে নাকি সে আমাদেরকে নিয়ে তার দাদার বাড়িতে যাবে। এই বলে কবির ঘুমের সাথে সখ্যতা করে নিল। পরের দিন সকালে পাখিদের কিচিরমিচির ডাকে ঘুম ভাঙল আমার। দাঁত ব্রাশ করে রুমে এসে বসতেই কবির আমাদের খাবার ঘরে যাবার জন্য নিতে এলো। কবিরের আম্মু সেদিন গরুর মাংস আর চালের আটার রুটি করেছিলেন নাস্তার জন্য। কবিরের আম্মু রুটি দিতে দিতে আমাদের বললেন, বাবারা, কবির তোমাদের এখানে যে এনেছে এতে আমি আসলেই খুশি নই। কবিরের এখানে আসা মানা। ওর দাদাবাড়ি 2টা, এখান থেকে 5 কিলোমিটার দূরে ওর চাচারা থাকে, ওটাও কবিরদের দাদার বাড়ি। এক অঘটন ঘটার ফলে কবিরের দাদা এখান থেকে 5 কিলোমিটার দূরে জায়গা কিনে বাড়ি করে। তোমরা সেখানে গিয়ে থাকো, ওখানে যতদিন ইচ্ছা থাকো, কিন্তু এখানে থেকো না। কবিরের মায়ের কথা শুনে এবার কবির কিছুটা রেগে গেল আর বলল যে আমাদের তার দাদার জমিদার বাড়ি দেখাতে নিয়ে এসেছে আর এখানে এসে থাকবে। এটা তার বাবার বাড়ি, এখানে থাকতে কারো অনুমতি নেবার তার দরকার নেই। কবিরের আম্মু কিছুটা হতাশ হলেন। আসলাম কবিরের আম্মুকে জিজ্ঞাসা করল, কবিরের জন্য এখানে আসা বারণ কেন? কবিরের আম্মু কোনো উত্তর দিলেন না। খাওয়া দাওয়া শেষে আমরা 4 জন মিলে রওনা দিলাম জমিদার বাড়ি দেখতে যাবার জন্য। প্রায় 10 মিনিট হাঁটার পর জমিদার বাড়ির কাছে এসে পৌঁছলাম আমরা। জমিদার বাড়িটা দেখে আমার চোখ যেন ছানা বড়া। বিশাল জায়গা এবং বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে সেই পুরাতন বাড়ি। বাড়ির কাছে যেতেই একজন প্রবীণ ব্যক্তি এসে কবিরকে দেখে বললেন, মালিক, আপনি এখানে? আপনার তো এখানে আসা বারণ, আপনারা ফিরে যান, আম্মাজানের অনুমতি ছাড়া আপনাদের ঢুকতে দিতে পারবো না মালিক, মাফ করবেন। কবির ওনাকে বলল যে এই বাড়ির উত্তরাধিকার সে, কারো নিষেধ মানতে সে বাধ্য নয়। এই বলে কবির আমাদের নিয়ে হন হন করে ভেতরে চলে এলো। সেই লোকটিও আমাদের সাথেই চলছিল। একটু এগোতেই দেখলাম একটি ছোট ঘর, যার চারপাশে অনেকগুলো মূর্তি। আমরা মূর্তিগুলো কাউন্ট করলাম, মোট 56টি মূর্তি একটি মাত্র ছোট ঘরকে ঘিরে। প্রবীণ লোকটি আমাদের বারবার বলেছিলেন আমরা যেন সেই ঘরের কাছে না যাই। কবির এমনিতেও সেখানে যেত না, কিন্তু বৃদ্ধ লোকটির কথা শুনে সে ইচ্ছে করেই সেই ঘরের কাছে যেতে লাগলো। লোকটি দৌড়ে কবিরের কাছে যাবার আগেই কবির দরজায় হাত দিল। দরজার 2 পার্টে গোল রিং লাগানো, পুরাতন দরজায় যেমনটা থাকে। রিং দুটোতে এক ঝাঁক তাবিজ ঝুলিয়ে একটি লোহার তালা লাগানো। কি রহস্যময় কাহিনী! কবির তাবিজে হাত দিতে গেলেই লোকটি কবিরের কাছে অনুনয় বিনয় করতে থাকে যেন কবির সেই দরজা না খোলে। কবির বলল, ওকে চাচা, খুলব না, তবে এই ঘরের ইতিহাস বলতে হবে আমাদের। কেন এত তাবিজ আর এতগুলো মূর্তি বা কিসের?
অগত্যা সেই বৃদ্ধ লোকটি আমাদের একটি ঘরে নিয়ে বসলেন আর বলতে শুরু করলেন কবিরের দাদার আমলের জমিদার বাড়ির ইতিহাস। বৃদ্ধ চাচার কথাগুলো আমি ওনার ভাষাতেই বলছি। মন্ত্র সাধনা, তন্ত্রবিদ্যা, এইসব কালো জাগতিক বিদ্যার এক মহাসাক্ষী এই জমিদার বাড়ি। এই বাড়ির প্রতিটি জায়গায় শয়তানের পদচিহ্ন যেন খোদাই করে আঁকা। এই বিদ্যার জনক যিনি, তার মহাপাপী আজ থেকে 90 বছর আগে এই বাড়ি ও এই গ্রামে চরম এক বিপদের সূচনা করে। উনি ছিলেন জমিদার, ওনার নাম ছিল জমির আলী মুন্সি। ধর্মে মুসলিম হলেও কালী সাধনার প্রতি মারাত্মক আকর্ষণ ছিল ওনার। নিজের আপন 3 ভাইকে ষড়যন্ত্র করে জিন্দা কবরে দাফন করিয়ে এই জমিদারি নিজের হাতে পেয়েছিলেন তিনি। গ্রামের ইতিহাসে চরম ঘৃণিত এক ব্যক্তি, ক্ষমতা আর সম্পদের লোভে যে কোনো মানুষের ওপর তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে দ্বিধাবোধ করতেন না। গ্রামের মানুষ ওনাকে রাগ, অহংকার আর জৌলুসের জন্য এক নামে চিনতেন, কিন্তু ওনার এই তন্ত্রবিদ্যার কথা কেউ জানত না। জমিদারি বাড়াবার আর ক্ষমতা অর্জনের এক মহালোভ যেন তাকে গ্রাস করতে থাকে আস্তে আস্তে। একদিন ভোরবেলা গ্রামের এক বাড়িতে সকাল সকাল কিসের যেন শোরগোল। গ্রামের সবাই সেই বাড়ির দিকে এগোতে থাকলেন। বাড়িতে গিয়ে জানা গেল সেই বাড়ির অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাকি ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামে হইচই পড়ে গেল। মুন্সি জমিদারকে বিষয়টি জানানো হলে উনি সেই ভুক্তভোগী পরিবারকে কিছু টাকা অনুদান দিয়ে জানান যে ওনার লেঠেল বাহিনীর মাধ্যমে উনি হারিয়ে যাওয়া মহিলাকে খুঁজে বের করে আনবেন। দিন মাস পার হয়ে যায়, ওনার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। 6 থেকে 7 মাস পর এক জমিদারি বৈঠকে জমিদার সাহেব এক নাবালক ছেলেকে নিয়ে হাজির হলেন। ছেলেটার চেহারায় যেন অদ্ভুত কিছু একটা আছে। বৈঠকে দূর এলাকার প্রতাপশালী একজন হিন্দু জমিদার অর্জুন রায় বাহাদুর সাহেবের সাথে জমি নিয়ে জমির আলী মুন্সির অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হয়। জমির সাহেব কিছুক্ষণ চুপ থেকে ছেলেটার দিকে হ্যাঁ বোধক ইশারা করে। ছেলেটা একটা বিদঘুটে হাসি দিয়ে চুপ হয়ে গেল। অর্জুন রায় সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। এর পরের ঘটনা অর্জুন রায় বাহাদুরের বাড়ির। অর্জুন রায়ের ভাষ্যমতে সেদিন থেকে নাকি ওনার জমিদারিতে যেন কারো কুনজর লেগে যায়। একে একে ফসলি জমিগুলো শুকিয়ে যাচ্ছিল, দুধেল গরু ছাগলগুলো শুকিয়ে যেন কঙ্কাল হয়ে যাচ্ছিল। অর্জুন রায় তার ঘরে কারো অস্তিত্ব অনুভব করতে থাকলেন সব সময়। একদিন রাতে অর্জুন রায় তার স্ত্রী হিমানী রায় বিছানায় ঘুমন্ত অবস্থায় ঘরে কারো হাঁটার আওয়াজ পেলেন। ওনারা জিজ্ঞেস করলেন যে ঘরে কে আছে। 4 দেয়ালের চারপাশ থেকে উত্তর আসে, হোলি খেলবি? রক্তের হোলি? এই নে, তোদের জন্য উপহার রেখে গেলাম। এই কথা শুনে অর্জুন রায় হ্যারিকেনের সলতেতে আগুন দিলেন, কিন্তু ঘরের কোথাও কেউ নেই। কিন্তু অর্জুন রায় ও তার স্ত্রী হিমানী রায়ের জীবনে সেদিন যা ঘটেছিল সেটা কল্পনা করা অসম্ভব। অর্জুন রায় হ্যারিকেন জ্বালিয়ে বিছানার মাঝে হাত রেখে বুঝলেন বিছানায় তরল কিছু একটা আছে যা আঠার মতো তার হাতে লেগে যাচ্ছে। হ্যারিকেন বিছানার মাঝে এনে উনি যা দেখলেন সেটা দেখে ওনার পৃথিবীটা যেন উল্টে গিয়েছিল। ওনার 7 মাস বয়সী কোলের শিশু শরীরের অর্ধেক অংশ খাওয়া, মাংস এমনভাবে খাওয়া যে লাশের কঙ্কাল বেরিয়ে গেছে। হাড়ের কোনো ক্ষতি হয়নি। অর্জুন রায়ের স্ত্রী হিমানী রায় সেই রাতের পরে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ছেলের এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজে বের করার আগে ছেলের লাশ দাহ করবেন না বলে পণ করলেন অর্জুন রায়। গ্রামের ওঝা, তান্ত্রিক সকলকে জড়ো করলেন উনি। তাদেরই মধ্যে একজন ওঝা হারাধন নাগ। হারাধন নাগ কিছুক্ষণ আসন করে চোখ খুললেন। হঠাৎ চোখ উল্টে গেল ওনার। কাঁপতে কাঁপতে উনি বললেন, কালীর ভোগ হিসেবে তোর ছেলেকে দেয়া হয়েছে, কিন্তু এ কেমন কালী? এ তো পুরুষ। ভগবান, এ আমি কাকে দেখছি? এই বলে হারাধন ওঝা চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরলে ওনাকে জিজ্ঞাসা করা হয় অর্জুন রায়ের ছেলের মৃত্যুর কারণ। উনি জানালেন অর্জুন রায়ের ছেলেই নয়, শুধু ওনার জমিদারি, পরিবারের শান্তি সবকিছুর পেছনে একটা নরপিশাচ ছেড়ে দেওয়া হয়েছে যে একে একে সবার রক্ত চুষে মারবে। দেখতে কালীর মতো, কিন্তু কালী নয়, সে একজন পুরুষ। অর্জুন রায় জিজ্ঞেস করলেন যে এই নরপিশাচটাকে কে ছেড়েছে।
হারাধন ওঝা জানালেন যে তিনি এই প্রশ্নের উত্তর জানেন না। এই সমস্যার সমাধান চাইলে হারাধন ওঝা জানায় যে নিজের জীবন দিয়ে এই কাজ সমাধান করা তার পক্ষে সম্ভব না। এমন ব্যক্তি এই কাজ করেছে যার তন্ত্রবিদ্যা অনেক পরিপক্ক, অনেক ঝানু আর বিজ্ঞ সে। এই বিদ্যা কাটার শক্তি তার নেই, এই বিদ্যা কাটাবার শক্তি তার নেই। হারাধন ওঝা নিজে থেকেই উঠে চলে গেলেন। চলে যাবার আগে, সবাই তৈরি হও, রক্তের হোলির দেবতা এই গ্রামে পা দিয়েছে, তোমাদের রক্ত চাই তার। বাঁচতে চাইলে গ্রাম ছেড়ে পালাও, নইলে সবাই রক্তচোষার রোষানলে পড়ে মরব। পালাও সবাই, পালাও। এই বলে উনি আস্তে আস্তে রাস্তায় মিলিয়ে গেলেন, অর্থাৎ চলে গেলেন। গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। ছেলের মৃত্যুর 7 দিন পর অর্জুন রায়ের পত্নী হিমানী রায়েরও একইভাবে মৃত্যু হয়। একে একে ওনার দাদা, বাবা, পিসি সবারই মৃত্যু হয় 7 দিন পর পর। অর্জুন রায়ের জমিদারিও প্রায় শেষ। এমত অবস্থায় একদিন রাতে ঘুমিয়ে অর্জুন রায় স্বপ্ন দেখলেন যে একটা লোক কালো চাদর গায়ে ওনার বিছানার সামনে দাঁড়িয়ে ওনাকে বলছেন, জমিদারি নাকি জীবন, বেছে নে, নয়তো রক্ত দে, আর মাত্র 4 রাত। বাঁচতে চাইলে জমিদারি ত্যাগ কর। অর্জুন রায় সেদিন সকালে এই স্বপ্ন নিয়ে চিন্তা করতে করতে ওনার মাথায় নাড়া দিয়ে উঠল জমিদার জমির আলী মুন্সির কথা। সেদিন বৈঠক শেষে জমির আলী মুন্সি তাকে একটা কথা বলেছিলেন, কি আর করা, তাহলে জমি দিচ্ছেন না অর্জুন বাবু? আচ্ছা, তাহলে যেদিন জান আর জমিদারির মাঝে জমিদারিটাই দিয়ে দেবেন, সেদিনই না হয় নেব। উনি আর দেরি করলেন না, লোক লস্কর নিয়ে বেরিয়ে পড়লেন জমির আলীর ঠিকানায়। সন্ধে নাগাদ জমির আলীর বাড়ি পৌঁছে উনি উঠোন থেকে জমির আলীর নাম ধরে ডাকতে লাগলেন। জমির আলী ঘরের চৌকাঠে এসে দাঁড়ালেন আর মুচকি মুচকি হাসতে লাগলেন। অর্জুন রায় ক্রোধে জর্জরিত হয়ে বললেন, জমির, এটা তোর কাজ আমি জানি। তোর ক্ষমতা থাকলে লড়াই করে কেড়ে নিতি, কাপুরুষের মতো নরপিশাচ ছেড়ে দিলি কেন? জমির মুন্সি হেসে উত্তর দিলেন, কাপুরুষ? কে কাপুরুষ, কে নরপিশাচ? কি বলছেন অর্জুন বাবু? অর্জুন রায় নিজের রাগ সামলে রাখতে পারলেন না, কিন্তু ওনার কাছে করার মতো কিছু নেইও। না আছে প্রমাণ, আর না আছে কোনো সাক্ষী, আর না আছে সেই পুরাতন জমিদারির জন্য বল। কিসের ভিত্তিতে লড়তেন উনি? ভগবান একদিন বিচার করবেন বলে অর্জুন রায় জমির মুন্সির বাড়ি ত্যাগ করলেন। পেছন থেকে শুনেছিলেন জমির মুন্সির গলা, ভগবান এখানে নেই, এখানে আছে সে, আমার দাস, বাঁচতে চাইলে পালা। সেদিনের পর থেকে অর্জুন রায় ও তার লোক লস্কর কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। বাড়ি যাবার জন্য ওনারা বের তো হয়েছিলেন জমির মুন্সির বাড়ি থেকে, কিন্তু নিজ গ্রামে আর ফেরা হয়নি কারো। এরপর জমির মুন্সি প্রভাব খাটিয়ে অর্জুন রায়ের সকল সম্পত্তি ও জমিদারি দখল করে নেয়। জমির মুন্সির এই কুকীর্তি তাহলে ফাঁস হলো কিভাবে বলতে পারেন আপনারা? অর্জুন রায়ের জমিদার বাড়ি দখল করে নেয়ার পর জমির মুন্সি সেখানেই থাকতে লাগলেন। 2-3 মাস কেটে যায়। হঠাৎ একদিন গ্রামের এক বাড়িতে ভোর রাতে কড়া নড়ার আওয়াজ। দরজার বাইরে থাকা ব্যক্তিটিকে দেখে সকলের মাঝে হইচই পড়ে গেল। কে এটা? কে এসেছে? কে ফিরেছে? সেই মহিলা যে প্রায় 10-12 মাস আগে ভোরবেলা গায়েব হয়ে গিয়েছিল। কপালে বড় টিপ, সিঁথিতে সিঁদুর, চোখের নিচে কালি দেয়া, জিভ লাল, একেবারে যেন কালী প্রতিমা। কিন্তু এই মহিলা তো মুসলমান, কালী প্রতিমার মতো কেন সেজেছে? ওনাকে ধরাধরি করে ওনার বাসায় ফেরত পাঠানো হলো। ওনার স্বামী ওনাকে প্রশ্ন করলেন ওনার এরকম সাজের কারণ কি, আর ওনার সন্তানের কথাও জানতে চাইলেন স্বামী। মহিলা কোনো কথা বলে না। ওনার স্বামী ওনার গালে সজোরে একটা চর মারার পরে মহিলা ওনার স্বামীর পা ধরে উচ্চ স্বরে কেঁদে উঠলেন। ওনাকে পানি দিয়ে আর সাহস দিয়ে সামলানো হলো। কিছুটা স্বাভাবিক হয়ে উনি সেদিন রাতের কথা আর এর পরের সকল কাহিনী খুলে বললেন। ওনার ভাষ্য মতে সেদিন রাতে উনি স্বপ্নে দেখেছিলেন যে ওনার একটা ছেলে হয়েছে, আর ছেলেটা হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিল। উনি ঘুম থেকে উঠে আনমনা হয়ে ছেলের পেছন পেছন যেতে লাগলেন। আস্তে আস্তে উনি একটি জঙ্গলের কাছে পৌঁছান, যেখানে উনি দেখলেন একটি হবনকুণ্ড, যার পাশে একটি কাঠের চৌকি, আর হবনকুণ্ডের সামনে কালী মূর্তি। কিন্তু কালী মূর্তির সামনে ছোট একটা বাচ্চার মূর্তির গলায়
মালা পরানো আর মুখে লাল সিঁদুর দেয়া। হবনকুণ্ডটি যেন মহিলাটিকে টানছিল নিজের দিকে। মহিলা সজ্ঞানে হবনকুণ্ডের সামনের বিছানায় শুয়ে পড়লেন। এরপর উনি সেখানে কারো অস্তিত্ব অনুভব করলেন। হবনকুণ্ডের সামনে চেহারা ঢাকা একজন ব্যক্তি উঁকি দিতে শুরু করলেন। এরপর নাকি ওনার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই উনি দেখলেন যে উনি একটি ঘরে বন্দী, হাত পায়ে শিকল পরানো। দিনে 2 বেলা ওনাকে খাবার দেয়া হতো। 3 বেলা তাকে কালী মূর্তির মতো করে সাজিয়ে নাকি সামনে আগুন জেলে পুজো করা হতো। পুজোয় কখনো খাসি, কখনো শূকর, আবার কখনো মহিষ বলি দেয়া হতো। বলির রক্ত নাকি সেই ছোট বাচ্চার মূর্তির মুখে লাগিয়ে দেয়া হতো, আর মহিলার কপালে রক্তের টিকা দেয়া হতো। কিছুদিনের মধ্যেই মহিলা একটি পুত্র সন্তান প্রসব করেন, যার নাকি কোনো নাভি ছিল না। মহিলা ভয়ে সেই ছেলেকে নিজের কাছে আসতে দিতেন না, কিন্তু তাকে জোর করে সেই ছেলের যত্ন করতে বাধ্য করা হতো। ছেলেটা স্বাভাবিকের তুলনায় বেশ জলদি বড় হতে লাগলো। কয়েক মাসেই 3-4 বছরের নাবালক শিশুতে পরিণত হয়ে গেল। এরপর একদিন তার রুমে এক মধ্যবয়সী পুরুষের প্রবেশ। সেই হবনকুণ্ডের সামনে দেখা ব্যক্তি। মুখ থেকে চাদর সরালেই মহিলা দেখলেন এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হলেন জমিদার জমির আলী মুন্সি। সেই ছোট ছেলেটাকে নিয়ে একটি বৈঠকে যাবার কথা বলেছিল। মাস কেটে যায়, ছেলেটাকে আর দেখেননি সেই মহিলা। গতরাতে খাবার দিতে আসা এক ব্যক্তির কাছ থেকে কিছুটা কৌশলে চাবি চুরি করে উনি বন্দিত্ব থেকে মুক্ত হন এবং এখানে এসে পৌঁছান। এদিকে জমিদার অর্জুন রায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা তখন কারো অজানা নয়।